হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এর জন্য যে আমরা ক্লাসগুলো শুরু করেছিলাম, তো এর আগে আমরা ইংলিশ ক্লাস করেছি, 25টা কোশ্চিন করেছি। এখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো প্র্যাকটিস করছি, তারপরে আমরা নতুন কোশ্চিন নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে যে ক্লাস সেটা হচ্ছে বাংলা ক্লাস করব। তো বাংলার আমরা টোটাল 25টা কোশ্চিন এখানে দেখতে পাচ্ছ তোমরা, কোশ্চিনে লেখা রয়েছে টোটাল 25টা কোশ্চিন থাকবে বাংলা, এবং কোশ্চিন নাম্বার হচ্ছে 26 থেকে 50 অবধি। আর যারা পিডিএফটা এখনও পাওনি, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা জয়েন করবে এবং এই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, একটু আমরা বড় করে নিই। হ্যাঁ, বলছে কুসুম কোমল, কুসুমের মতো কোমল কোন সমাস? তো প্রথমে আমরা অপশানগুলো দেখি। প্রথমে রয়েছে উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাস বলতে বোঝায় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা। মানে বুঝতে পারা যাচ্ছে না, ভারী হয়ে যাচ্ছে, তাই তো? এখানে মনে রাখবে যে যখন কোনো বস্তু দুটো তুলনা করা হবে এবং মাঝখানে মত, তারপরে ন্যায়, এই ধরনের শব্দ থাকবে, তখন আমরা এটা উপমান কর্মধারায় সমাস করব। ঠিক আছে? যেমন আমি যদি বলি মিশির ন্যায় কালো, আমি এখানে লিখলাম মিশির ন্যায় কালো। এটার মানে কি মিশির মতো কালো, আর এটা একসঙ্গে শব্দটা কি হবে, মিস কালো, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে, উপমান কর্মধারায় সমাস। আর তারপরে বি নম্বরে অপশন দেখো, রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাস মানে হচ্ছে রূপ শব্দ থাকবে। যেমন আমরা যদি বলি মন রূপ মাঝি, মনও মাঝি, তাই তো? এরকম শব্দ যখন থাকে তখন রূপক কর্মধারায় সমাস হয়। মধ্যপদলোপী, দেখো এগুলো আমি সংজ্ঞা বলছি না, কারণ এগুলো সংজ্ঞা দিয়ে যদি তোমরা শিখতে যাও তাহলে একটা ক্লাস লাগবে আলাদা করে, কোশ্চিন প্র্যাকটিসে এরকম হবে না। আমি একটু তোমাদের কোশ্চিন কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখতে হবে, কারণ আমাদের যখন অপশন যদি আমরা এলিমিনেট করতে পারি, বাদ দিতে পারি, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপীতে মাঝের যে পদটা থাকবে সেটা লুপ্ত হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। যেমন আমরা যদি বলি সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, তো যেখানে যে সভায় সাহিত্য নিয়ে কথা বলা হয় সেটা হবে সাহিত্য বিষয়ক সভা। তার মানে একসঙ্গে এটাকে আমরা কি বলতে পারি, সাহিত্য সভা বলতে পারি, তাই তো? সাহিত্য সভা। তাহলে দেখো বিষয়ক শব্দটা উঠিয়ে দিচ্ছি, লুপ্ত পেয়ে যাচ্ছে, তবুও কিন্তু মিনিং চলে আসছে সাহিত্য সভা। তাহলে এটা কি হলো, মধ্যপদটা কী হয়ে গেল, লুপ্ত হয়ে গেল, অর্থাৎ মধ্যপদলোপী সমাস। আর এখানে 4 নম্বর হচ্ছে সমাহার দ্বিগু সমাস। সমাহার মানে হচ্ছে সমষ্টি। যেমন আমরা যদি বলি কোনো রাস্তা আছে, 4টা রাস্তা, তো 4 মাথার সমাহার এক জায়গায় যুক্ত হচ্ছে, একটা মোড় হয়েছে, তো সেটাকে আমরা কি বলি, চৌমাথা বলি। 3 মাথার সমাহার, তাহলে কি বলবো আমরা, তে মাথা। হ্যাঁ, 3টি লোকের সমাহার, ত্রিলোক, এরকম হয়তো, তাহলে ওটাকে বলা হয় সমাহার দ্বিগু সমাস। তাহলে 4টা অপশন হলো, আর আমাদের অ্যান্সার হলো এখানে অপশন এ। ওকে, চলো তারপরে 27 নম্বর হচ্ছে উপবন বনের সদৃশ কোন সমাস? দেখো অব্যয়ীভাব সমাস রয়েছে। অব্যয়ীভাব সমাস বলতে বোঝায় যে প্রথম পদটা, এখানে দুটো পদ আছে, তো একটা উপ আর একটা বন, প্রথম পদটা হচ্ছে অব্যয় থাকবে। হ্যাঁ, আর শর্টকাট যদি আমরা বলি এরকম হবে এটা, যে উপযুক্ত থাকবে বা প্রতিযুক্ত থাকবে, যুক্ত থাকবে, এরকম শব্দ থাকলে আমরা ওটা অব্যয়ভাব করব, ঠিক আছে? তো এখানে দেখো উপযুক্ত আছে। আর আমি যেটা বলছিলাম যে প্রথমে যে অব্যয়টা থাকবে সেটাকে প্রাধান্য দেওয়া হবে, যেমন উপবন, তাহলে কি হচ্ছে, বনের সদৃশ, ঠিক আছে? এখানে বুঝতে না পারলে দেখো, এই যেমন এটা রয়েছে, আমরা যদি দিনের আগে যদি এর কথাটা লাগিয়ে দিই, দিনের আগে যদি আমরা এ লাগাই প্রতি, তাহলে প্রতিদিন হয়ে গেল। তাহলে এখানে কিন্তু দিনের থেকে বেশি এই প্রতি শব্দটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ঠিক আছে? প্রতিদিন মানে কি, প্রত্যেক দিন যে জিনিসটা। যেমন মরণের যদি আগে আমরা লাগাই আমরণ, লাগিয়ে দিলি, তাহলে আমরণ হয়ে গেল এটা, তাই তো? তো আয়ের উপরেই বেশি জোর হবে। মরণ তো একটা শব্দ আছে, যখন লাগিয়ে দিলাম আমরণ মানে কি,
একটা অন্য মিনিং আসছে আয়ের উপরে জোর দিয়ে, ঠিক আছে। আর যদি এইভাবে বুঝতে না পারো তাহলে কয়েকটা শব্দ মনে রাখো, এগুলো থাকলে এটা হবে অব্যয়ভাব সমাস। যেমন কি, যেমন যদি থাকে, তারপরে প্রতি থাকে, তারপরে উপ থাকে, অনু থাকে, হ্যাঁ, যথা থাকে, ফি থাকে, এরকম শব্দ যদি দিয়ে আগে থাকে তাহলে এটা অব্যয়ভাব সমাস হবে। এগুলো অব্যয়, ঠিক আছে। আর দ্বিগু সমাস বলতে সংখ্যাবাচক বিশেষণ থাকবে, তো এখানে তো সংখ্যাবাচক নেই। কর্মদ্বয় সমাস বলতে বোঝায় কি, বিশেষণ আর বিশেষ্য যোগের দুটো শব্দ হবে, যেমন নীল পদ্ম, যে আমরা এটাকে ভাঙি তো কী হবে, নীল যে পদ্ম, ঠিক আছে। আর বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ থাকবে পরপদ থাকবে কিন্তু দুটোর কোনো মানে বোঝাবে না, সেটা হচ্ছে বহুব্রীহি। যেমন আমরা যদি বলি নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ যার, এটাকে ভাঙলে কিন্তু নীলকণ্ঠ যার ভাঙলাম কিন্তু নীল আলাদা একটা শব্দ বের হলো আর কণ্ঠ আলাদা শব্দ বের হলো, আর দুটো শব্দ মিলে একটা কি হলো, নীলকণ্ঠ। আর নীলকণ্ঠ বলা হয় শিবকে, মানে অন্যজনকে বোঝাবে, তৃতীয় একজন এখানে উপস্থিত হয়ে যাবে, সেটা হবে বহুব্রীহি সমাস। ওকে, তাহলে এখানে আনসার আমাদের কি হলো, অব্যয়ভাব সমাস। আচ্ছা, খনিতে জন্মে যা, সেটা হচ্ছে খনিজ, কোন সমাস? তো খনিতে জন্মে যা, এগুলো হচ্ছে এরকম যখন শব্দ আমরা পাবো, যেমন জলে চরে যা, সেটাকে বলা হয় জলচর। পঙ্কে বা পাঁকে জন্মে যা, সেটা হচ্ছে পঙ্কজ। খনিতে জন্মে যা, সেটা হচ্ছে খনিজ। এই ধরনের সমাসকে বলা হয় তৎপুরুষ সমাস। আর বাকি বহুব্রীহি দ্বিগু আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, এর 29 নম্বর কোশ্চেন, তাই তো। বিপত্নিক, বিগতা পত্নী যাহার। এখানে দেখো, একটু আগে আমি যেটা বললাম যে দুটো পদ থাকবে কিন্তু যুক্ত হয়ে যে শব্দ তৈরি হবে সেটা অন্য যে কাউকে বোঝাবে, মানে দুটো পদের মধ্যে কাউকে বোঝাবে না। যেমন বিপত্নিক, বি মানে হচ্ছে বিগত, বি মানে বিগত, আর পত্নী মানে হচ্ছে বউ। দেখো, দুটো আলাদা শব্দ, বউ আর বিগত। এবার যখন দুটোকে যোগ করে দিচ্ছি তার মানে বিগতা পত্নী যাহার হচ্ছে, মানে এটা মানে আসছে, এটা এখন দেখছি না, বিগত আর বউ বা পত্নী, এই দুটোকে যখন আমরা যোগ করছি তো কী হচ্ছে, বিপত্নী। তো বিগত কথাটা আলাদা, মানে আগের বোঝায়, তাই তো, বা গেছে বোঝায় এরকম। আর বউ কথাটাও আলাদা, দুটো আলাদা শব্দ যুক্ত হয়ে একটা শব্দ তৈরি করছে বিপত্নিক। আর বিপত্নিক মানে হচ্ছে যার বউ চলে গেছে বা মারা গেছে, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এটা কি সমাস হবে, বহুব্রীহি সমাস। মানে দুটো শব্দ থাকছে, পরপদ আর সরি ভুলে গেলাম, পূর্বপদ আর পরপদ থাকছে। তো সেই শব্দ দুটোকে যোগ করে কি হচ্ছে, একটা নতুন শব্দ হচ্ছে, আর নতুন শব্দটা অন্য কোনো মানে বোঝাচ্ছে, ওই দুটো শব্দের মধ্যে কোনো মানে বোঝায় না, তখন সেটা হবে বহুব্রীহি সমাস। ওকে, আচ্ছা, এবার যিনি কর্তা তিনি ব্যক্তি, এগুলো একদম খুব বিখ্যাত লাইন, তাই তো। যিনি কর্তা তিনি ব্যক্তি, এই ধরনের সমাসকে বলা হয় কি, এই ধরনের সমাস হচ্ছে তৎপুরুষ সমাস, ঠিক আছে। যিনি কর্তা তিনি ব্যক্তি, এই ধরনের সমাস, সরি এটা তৎপুরুষ না, কর্মধারয় সমাস হবে, ঠিক আছে। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, অপশন এ, ঠিক আছে। তার বলছে কোন বানানটি সঠিক, বৈচিত্র্য, বৈচিত্র্য, এখানে তোমরা বানান দেখতে পাচ্ছ, এটা বৈচিত্র্য হবে। তারপরে এখানে আছে মরুদ্যান। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা তো হবেই না, এটা আকার হতো, এটাও হবে না, মূর্ধন্যও থাকবে না, ঠিক আছে, এটাও হবে না, এটাই আনসার হবে। এবার এখানে যেহেতু অনেক সময় এটা এ বানানটা বেশি প্রচলিত, এটা বানানটা, ঠিক আছে, মানে রস্যকার যেটা থাকবে, এখানে দুর্গকার দেওয়া রয়েছে, তো অনেক সময় দুর্গকারও থাকে, কারণ যদি তুমি এটাকে ভাঙো সন্ধি বিচ্ছেদ করো তাহলে মরু আর উদ্যান হবে, ঠিক আছে, মরু আর উদ্যান, তো এখানকার রস্যকার ওখানকার হস্য যুক্ত হয়ে কী হয়ে যাবে, দুর্গকার হতে পারে, ঠিক আছে। তাহলে এটা প্রচলিত থাকলেও এই বানানটাও সঠিক। এখানে বানান হচ্ছে রাজর্ষি, বানান হচ্ছে এইটা, এগুলো তো তোমরা জানো সবাই। তারপর এখানে সঠিক বানান চেয়েছে আকাশ, আকাশ বানান তো এখানে ভুল রয়েছে, আর এখানে কুসুম বানানে রুস্যকর হয়, তাহলে এটা হবে অপশন এ। তারপরে স্মরণীয় বানানে কি হয়, স্মরণীয় বানানে দন্ত ছয় ময় যুক্ত থাকে আর মধ্য না থাকে, অপশন বি।
তারপর হচ্ছে পদ পরিবর্তন, স্নায়ু থেকে স্নায়াবিক, স্নায়ু থেকে স্নায়বিক, স্নায়ন, স্নায়ু, এটা হবে অ্যান্সার। স্নায়ু থেকে স্নায়বিক হয় পদ পরিবর্তন করলে। হরণ, হরণ মানে হরণ করেছে যাকে, তাই তো, হৃত, অপশন এ। তারপরে এখানে মিথিলা পদ পরিবর্তন করলে হবে মৈথিলি, অপশন বি। তারপরে হচ্ছে মন থেকে মানস, আচ্ছা, মন থেকে মানসী, ঠিক আছে, অপশন বি। আর মন থেকে অনেক সময় মানসিক লেখা থাকে, মানসিক। তারপরে অংশ থেকে আংশিক, অংশ থেকে আংশিক। আচ্ছা, অর্থ লেখো বলেছে। পাবক, পাবক মানে হচ্ছে আগুন। তুরগ মানে হচ্ছে ঘোড়া। অম্বু, না, অম্বু মানে হচ্ছে, এখানে অপশন আছে জল, আকাশ, নদী, চাঁদ। আচ্ছা, অম্বু মানে ঠিক মনে পড়ছে না, এটা আকাশ হতে পারে, যদি তোমাদের জানা থাকে তো একটু বলবে এটা, ঠিক আছে। অম্বু মানে আকাশ হতে পারে, অম্বর থেকে আকাশ হতে পারে। শশাঙ্ক, এটা জল, সরি জল বলছি, চাঁদ, শশাঙ্ক চাঁদ। আলয় মানে তো গৃহ, এটা আমরা জানি, আলয় মানে গৃহ। সন্ধি বিচ্ছেদ করো ইতস্তত, তো ইতস্তত ভাঙলে কি হয়, ইত যুক্ত তত, কিন্তু বিসর্গ থাকবে, ঠিক আছে, এটা ইত তত আছে কিন্তু বিসর্গটা থাকতে হবে, অপশন বি। স্বেচ্ছা, স্বযুক্ত ইচ্ছা, স বলতে দন্ত সয় ব, স্বযুক্ত ইচ্ছা কোথায় রয়েছে, অপশন সি। আচ্ছা, এখানে অঙ্ক আছে। শ্রবণেন্দ্র, তো শ্রবণযুক্ত ইন্দ্রিয় কোথায় রয়েছে, শ্রবণযুক্ত ইন্দ্রিয়, অপশন এ। বাচস্পতি, বাচযুক্ত পতি, অর্থাৎ এটা বিসর্গযুক্ত হবে, বাচস্পতি। আবির্ভাব, আবিযুক্ত ভাব, বিসর্গযুক্ত, অপশন এ। তো হয়ে গেল আমাদের 50টা কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ।